পল্লী গ্রামের কাঁচা পথ। রাত নেমেছে, রাস্তায় আলো নেই, জনমানবের সঞ্চার নেই। এইসব দিকে গরমকালে সন্ধে নামলেই একটা ভুরভুরে দক্ষিণা বাতাস দিচ্ছে, তাতে শরীরটা জুড়িয়ে যাচ্ছে। চুপচাপ বসে থাকতে থাকতে ঘুমে ঢুলে পড়েছি প্রায়। এটা লক্ষ্য করেই বোধ হয় ভ্যান চালক বলল, ও দাদা, দাদা ঘুমিয়ে পড়লেন নাকি? হ্যাঁ, না না, ইয়ে, কদ্দূর এলো? এই তো সামনে কালীবাবুর হাট, তারপর ফুলকুমড়ি আর ঢোলকুমড়ি পেরোলেই বাঁ হাতে নদীর পাড় ধরে এই নাক বরাবর উত্তর পানে গেলেই সোনাডাঙ্গার হাট। এই আর ঘন্টাখানেক লাগবে। আপনার ঘুম পেয়েছে বুঝি? হ্যাঁ, দুদিন ধরে যা ধকল গিয়েছে, এতটা পথ, নির্জন অন্ধকার, কখন কি বিপদ হয়। আর তাছাড়াও তার লোকটা বেশ মিশুকে। আমি বললাম, তা এত রাতে যে এবার এতটা পথ ফিরবে, ভয় লাগবে না? আগে না বাবু, এইখানেই মানুষ। আর ফিরবো তো ওই ফুলকুমড়ি অবধি, আমার গেরাম। আর রাতের বেলা নদীর পাড়টা বাদ দিলে তেমন কোনো বিপদ নেই কো। এইখানটা খারাপ শুনেছি। মানে, সে কি কথা? কি আছে? আরে কিছু না, ওই গ্রামের লোক সব বলা বলি করে শুনেছি। আরে শুনেছোটা কি? ওই নদীর পাড়ে ভূত পেতনি থাকে। তা তুমি বিশ্বাস করো না? না না, কেউই করে না, ওই বাচ্চাদের ঘুম পাড়ানো গপ্প। আমার দিদাও বলতো, নদীর পাড়ে ভূত পেতনি একসাথে ঘর করে, নদীর কোলে সূর্যি ডুবলে তারা বেরোয়, বাচ্চা পেলে ধরে নিয়ে গিয়ে চচ্চড়ি বানিয়ে খায়। ও, এই কথা। আমি হেসে উঠলাম। দুজন মিলে বকতে বকতে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম ঘাটে। লোকটার ভাড়া মিটিয়ে দিলে সে আমায় বিদায় জানিয়ে চলে গেল। কিন্তু বেশ রাত হয়েছে, নৌকা পাবো কি? ঘাটের দিকে হাঁটতে হাঁটতে ঘড়িটা দেখে আশঙ্কাটা আরো বাড়লো, বই কমলো না। ফেরিঘাটে একটাও লোক নেই। মাঝিরা যে যার ডিঙি পাড়ে বেঁধে ঘরে ফিরে গেছে। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, ঝড় উঠবে বোধহয়। দাঁড়িয়ে থেকে যখন কোনো লাভ নেই, একটা মাথা গোজার ঠাঁই খুঁজতে ওই পাড়ে বাঁধা একটা ডিঙির ঝুঁইয়ে ঢুকে বসলাম। ক্লান্ত শরীর, ঠান্ডা বাতাস, তার ওপর নৌকার অনবরত দুলুনিতে আর সোজা হয়ে বসে থাকা যাচ্ছে না। আজ রাতটা বোধ হয় এখানেই কাটিয়ে দিতে হবে। আরো একরাশ দমকা বাতাস এসে যেন জোর করেই আমায় ঘুম পাড়িয়ে দিয়ে গেল। হাওয়াটা ঠান্ডা বুঝতে পারলাম। কে কে কে? ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি কিচ্ছু করব না, ক্ষমা করবেন। আসলে নৌকাটা আমার। ও, ইয়ে, মানে আগে কিছু মনে করবেন না। না না, আমি দেখেই বুঝতে পেরেছি ওপার যাওয়ার নৌকা না পেয়ে ঝড় জলের মধ্যে এখানে আশ্রয় নিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তা আপনি বললে আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। না না, আপনি বসেন। এমন ঝড় জলের মধ্যে কোথায় যাবেন? এই বিপদের মধ্যে কাউকে এরকম একলা বাইরে বার করে দিতে আছে? আপনি ঘুমোন ঘুমোন, আমি ওদিকটায় গিয়ে বসি। তা নাম কি? এই গ্রামেই থাকা হয় বুঝি? আগে নাম পাতিরাম, থাকা হয় না, হতো। মানে সে আবার কি কথা? রাতের বেলা শেষে ভূতের ভয় দেখাবে নাকি? না না না, আপনি বুঝতে পারলেন না। আমায় এরা এক ঘর করে দিয়েছে, তা হিসেব মতো আমি তো আর এই গ্রামের লোক নই। তাই বললাম যে আগে এই গ্রামেই থাকতাম। ও, তা এ কি, এক ঘরে করে দিলে কেন? আগে আমি বামুন, আর আমার বহু নিচু জাতি, বাড়ির অমতে বিয়ে করার জন্য এক ঘর করে দিলে। আমি এর উত্তর খুঁজে পেলাম না।
লোকটাও আবার চুপ করে বসে রইল। ভারী অস্বস্তিকর ব্যাপার। আলাপ জমাতে গিয়ে এমন গল্প শুনিয়ে দিলে যে আর স্বাভাবিকভাবে কথাও বলা যাচ্ছে না। বাবু, আমাকে একটা সাহায্য করবেন বাবু। আমার বউ আজ সকালে মারা গিয়েছে, কিন্তু এখনো তার সৎকার করতে পারিনি বাবু। মানে কেন? করতে দিলে না। আমরা এক ঘরে কিনা, এই গ্রামে কেউ আমাদের ছায়াও মারায় না। আজ সকালে আমার আমার বউটা মারা গিয়েছে। আমরা দিন আনি দিন খাই বাবু। আগুন দেবার কাজ পাবো কোথায়? বাধ্য হয়ে নিজের বাড়িতে গেলাম, কিন্তু কাজ তো দূরের কথা, আমায় ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলে। উল্টে বললে যে আমাদের জাত গেছে। এই শ্মশানে কেন, এই তল্লাতে কোনো শ্মশানে সৎকার করা যাবে না। শুধু এ গ্রামে নয়, আশেপাশের আর 5টা গ্রামেও তাদের সবাই মান্যিগণ্যি করে। আমার মতো সর্বহারাকে সাহায্য করতে গিয়ে কে তাদের চটাবে বলে? তারপর? বিশ্বাস করবেন না, শেষে ঘরের ভাঙা চৌকি, চালের খড়, শুকনো ডালপালা জোগাড় করলাম। তারপর অন্ধকার হলে চুপি চুপি শ্মশানে গিয়ে চিতা সাজালাম। শ্মশানটা আমাদের ঘরের কাছেই, তাই বেশি বেগ পেতে হলো না। কিন্তু মুখাগ্নি করতে না করতেই কোত্থেকে সব দল নিয়ে হাজির হলো। আমার খুড়তো ভাইরা, তাদের সাঙ্গ পাঙ্গ, গ্রামের আরো লোকেরা এসে আমায় মাটিতে ফেলে মেরে চিতায় জল ঢেলে দিলে বাবু। জানেন জানেন, দূরে দাঁড়িয়ে সব দেখছিল আমার বাপটা, আমার নিজের বাপটা। মার খেয়ে আমি যখন মাটিতে পড়ে আছি, চিতা নিবিয়ে সবাই যখন চলে যাচ্ছে, তখন বাবা আমার কাছে এসে বলল, কি সাংঘাতিক! তুমি পুলিশের কাছে গেলে না কেন? কোনো লাভ নেই বাবু, কোনো লাভ নেই। আমাকে সাহায্য করে তারা বিপদে পড়ে আর কি। বুঝতে পারছেন না ওদের কত ক্ষমতা? ওই শরীরে আমার বউয়ের দেহটাকে চিতা থেকে নামিয়ে আবার বাড়িতে নিয়ে এলাম, এখনো বাড়িতেই আছে। আমার কথা হারিয়েছে, সব ভাবনা চিন্তা লোপ পেয়েছে। এমন মর্মান্তিক আর অদ্ভুত ঘটনা আমি জীবনেও শুনিনি। আমার একটা সাহায্য করবেন বাবু। আমার বউটাকে নদীতেই ভাসিয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই বাবু। তবে তবে এ কাজ আমি একা করতে পারবো না, আপনি আমার সাথে যাবেন। এই প্রস্তাবে সাধারণত কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই রাজি হবে না, কিন্তু সেই পরিস্থিতি ছিল একেবারে আলাদা। আমি বললাম, কি করতে হবে বলো? আমার কুটির নদীর পাড়েই, 10 মিনিটের হাঁটা পথ। আপনি একবার চলেন, আমার বউয়ের মৃতদেহটা ওখান থেকে নিয়ে এসে নৌকাতে তুলতে হবে। তারপর নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে তাকে ভাসিয়ে দিয়ে আসতে হবে। দয়া করে চলেন, না করবেন না। চলো যাওয়া যাক। লোকটাকে এতক্ষণে ভালো করে দেখতে পেলাম। শীর্ণকায় চেহারা, পরনে কেবল একটা ছোট ধুতি আর কোমরে গামছা, কিন্তু মনে মনে একটা ভয় হচ্ছে। এখন যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে ওই লোকটা তো মার খাবেই, সঙ্গে আমিও ফাও কয়েক ঘা খেয়ে না বসি। তবে আমি ছেড়ে কথা বলার পাত্র নই, 2 ঘা দিলে 4 ঘা দিতেও পারবো। লোকটার সাথে ভারী অন্যায় করেছে এই গ্রামের লোক। এই জায়গায় কয়েকটা নারকেল গাছের মাঝে অন্ধকারে একলা দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট বেড়ার কুটির। আহা, সে কি ভারী সুন্দর দৃশ্য!
মানুষের কোলাহল নেই, সমাজের কটাক্ষ নেই। গ্রামের প্রান্তে নদীর পাড়ে গাছের ছায়ায় একটা ছোট্ট কুটির। আমরা গিয়ে ঢুকলাম সেই কুটিরে। মাত্র দুটো ঘর, মাটির মেঝে, তাতে মাদুর পেতে রাখা রয়েছে একটা সাদা চাদরে ঢাকা মৃতদেহ। কোনো ধূপের গন্ধ নেই, একটাও ফুলমালা নেই, কেবল নাকে এসে ঠেকছে একটা ঈষৎ পোড়া পোড়া গন্ধ। বুঝলাম লোকটার কথাটা সত্যি, এই দেহ নিশ্চয়ই চিতায় তোলা হয়েছিল। বাবু, আপনি একটু দাঁড়ান, আমি কয়েকটা কলা গাছ কেটে আনি। বেশ, তুমি এসো। আমিও ঘরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। নদীর পাড়ে একটা নারকেল গাছে ঠেস দিয়ে বসলাম। বৃষ্টির শেষে ভুরভুরে একটা হাওয়া দিচ্ছে, মনটা ভারী উদাস হয়ে যাচ্ছে। এমন সময় একটা শব্দে আমার হুঁশ ফিরল। জল ঘাটলে যেমন শব্দ হয় ঠিক তেমন। এ চোখে পড়ল একজন স্ত্রীলোক, একটা মলিন সবজে সবজে সুতির কাপড় পরে একটু দূরে কলসি কাঁখে ঘাট থেকে উঠে আসছে। চাদরটা পেছন দিকে, মুখটা পরিষ্কার দেখা যায় না। আমাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। কে তা এখানে এই অবেলায়? এই এবাড়ির লোক আমার চেনা, বিপদে পড়েছে তাই এসছি। তাও ভালো, এ গায়ে তো কেউ এদের ছায়াও মারায় না। বউটা নাকি মারা গিয়েছে। দেখুন যদি একটা গতি করতে পারেন। এদের বাড়ির লোক ভারী দজ্জাল, বেচারির পোড়া কপাল। শান্তিতে বাঁচতেও দিলে না, আর মরেও শান্তি পেলে না। আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। সেও আমার উত্তরের প্রতীক্ষা না করে নুপুরের ধ্বনি তুলে গাছপালার অন্ধকারে মিশে গেল। কিছুক্ষণ পর সেই লোকটা ফিরে এলো। বাবু, ও আপনি এখানে? চারখান কলা গাছ কেটে নৌকায় তুলে দিয়ে এসেছি, জোয়ার ঢুকছে। চলেন, আর দেরি করে লাভ নেই। দুটো বাঁশের ওপর কয়েকটা কাঠের তক্তা ফেলে কোনো রকমের ঝোড়া তাপ্পি দিয়ে একটা খাটিয়া তৈরি করা হয়েছে। এই নিয়েই সে বোধহয় শ্মশানে গিয়েছিল। নদীর ঢেউয়ের তালে তালে ডিঙি দুলছে, যেন একলা এই অন্ধকার নদীর বুকে পাড়ি দিতে তারও বুকে দুরু দুরু ভয়। তার ওপর চেপে বসে আছে অদ্ভুত একদল যাত্রী। তাদের দুজন জ্যান্ত, একজন মৃত। দেখতে দেখতে নৌকা এসে মাঝ নদীতে দাঁড়ালো। হাওয়ার বেগ প্রবল। মাঝ নদীতে এলাম বলে নাকি আবার ঝড় উঠেছে। চারিদিকে খালি জল আর জল, মনে হচ্ছে যেন তরল অন্ধকারের মাঝে ভেসে বেড়াচ্ছি। আমি উঠতে যাব এমন সময় একটা জিনিস দেখে আঁতকে উঠলাম। ভয়ে পিছিয়ে গিয়ে আবার চইয়ের ভেতরে ঢুকে পড়লাম। ভেলার ওপর সাদা চাদরের তলা থেকে একটা হাত নৌকার ধারে রাখা লোকটার হাতের ওপর এসে পড়েছে। শীর্ণকায়, মিশ কালো, হাত পোড়া হাতখানা খামচে ধরে রয়েছে লোকটার হাতটাকে। কিন্তু 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 লোকটা ছিটকে পিছিয়ে এলো না, মুখ দিয়ে কোনো আর্তনাদও বেরোলো না। এমন নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে কি করে? কি গো, কি হচ্ছে এটা? পাতিরাম এবার আমার দিকে ঘুরে তাকালো। সে নির্বিকার, তার মুখে কেবল একটা সরল হাসি। পাতিরাম এবার আমার দিকে ঘুরে তাকালো। সে নির্বিকার, তার মুখে কেবল একটা সরল হাসি। আমাদের তো একে অপরকে ছাড়া আর কেউই ছিল না, তাই ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আজ প্রায় 5 বছর হয়ে গেছে আমরা এক ঘরে। নিচু জাত করে আমাদের তাড়িয়ে দিয়েও তাদের শান্তি হলো না। পদে পদে হেনস্থা আর অপমান সয়ে এসেছি এতদিন ধরে। গ্রাম শুদ্ধ সবাইকে বলে দিলে আমাদের কোনো রকম সাহায্য না করতে। এত কিছু সহ্য করেও
ভালোই চালিয়ে নিচ্ছিলাম। আমি মাছ ধরতাম আর বউটা সেই মাছ সঙ্গে কিছু শাক পাতা গুগলি নিয়ে কালীবাবুর হাটে বেচত। তাতে বেশ ভালোই চলে যাচ্ছিল দুজনের, দুটো পয়সাও জমছিল। কিন্তু কাল হাটে আমার ছোট কাকা আমার বউটাকে খোলা বাজারে কি অপমানটাই না করলে, নোংরা নোংরা সব কথা কইলে, তাকে ডাইনি বললে, আরো কত কি। আমার বউটাকে খোলা বাজারে কি অপমানটাই না করলে, নোংরা নোংরা সব কথা কইলে, তাকে ডাইনি বললে, আরো কত কি। আমার বউটা আজ সইতে পারলে না। আমরা গরিব, তাই বলে এক পেটে আর কত অপমান সইবে। সে ঘরে এসে সারা দিন চুপ করে বসে রইলে, কিচ্ছুটি বললে না, কিচ্ছুটি মুখে তুললে না। আজ ভোরে ঘুম থেকে উঠে দেখি সে নিজের গলায় কাপড় লাগিয়ে ঝুলছে। বাকি কথা তো আপনাকে আমি বলেছি, কেমন করে শ্মশানে পোড়াতে পর্যন্ত দিলে না। নিজেকে বোঝালাম, না, এ কাজ আমাকে করতেই হবে। যাই, উঠি। চোখ মুছতে মুছতে যেই না উঠে দাঁড়াতে গেছি, অমনি বেখেয়ালে ডিঙির ধারে একটা পা বেকায়দা ফেসে গেল আর বাড়ির কাছে, তাই শরীরটা ফাঁকে গেঁথে আটকে গেল ডিঙির তলায়। বিশ্বাস হচ্ছে না তো বাবু, দেখেন তো ভালো করে। বিশ্বাস হচ্ছে না তো বাবু, দেখেন তো ভালো করে। এটা কি কি বিভৎস মূর্তি! সেই করুণ সরল মুখটা এ কি কদর্য রূপে পরিণত হয়েছে। হাড় চামড়ার মাঝে যেন মাংস পেশি বলে কিছু নেই, চোখের কোটরে চোখগুলো নেই, শরীরটা কেমন কেমন শীর্ণকায় হয়ে গেছে। মলিন ধুতি আর কোমরের গামছাটা ছাড়া বোঝাই যায় না যে এ সেই একই মানুষ। কি করব বাবু, মরেও যে মরতে পারলাম না। তখন আমার বউটারে যে কোনো গতি হয়নি। আপনি আজ না থাকলে তার শরীরটা ঘরে পড়ে পচন ধরে যেত, যে কোনো গতি হয়নি। আপনি আজ না থাকলে তার শরীরটা ঘরে পড়ে পচন ধরে যেত। দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। আমরা আসি বাবু, আপনার কোনো চিন্তা নাই। ও ডিঙি আপনারে পার কইয়া দেবে।